আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, আমরা সবাই ঘুমাই, তাই না? হুম। কিন্তু ব্যাপারটা নিয়ে আমরা কি আদৌ ভাবি? অথচ বিশ্বের সেরা পারফর্মাররা, ধরা যাক ক্রিস্টিয়ানো রোনাল্ডো বা লেব্রন জেমস, হুম। তারা কিন্তু ঘুমকে তাদের সাফল্যের অন্যতম প্রধান অস্ত্র বলে মনে করেন। এটা শুধু শরীরকে বিশ্রাম দেওয়া নয়, তাদের কাছে এটা একটা কৌশল। ঠিক এখানেই ব্যাপারটা মজার। আজ আমরা যা কিছু জানব তার মূল উৎস হলেন একজন বিখ্যাত নিউরোসার্জন ডক্টর অলোক শর্মা। তার গবেষণার উপর ভিত্তি করেই আমাদের আজকের এই আলোচনা। ও আচ্ছা। তিনি ঘুমকে একটা কাজ হিসেবে দেখেন না, বরং একটা দক্ষতা হিসেবে দেখেন। এমন একটা দক্ষতা যা আমাদের শক্তি, সৃজনশীলতা, এমনকি মানসিক শান্তিকেও নিয়ন্ত্রণ করে। তাহলে আমাদের আজকের মিশনটা বেশ পরিষ্কার। আমরা ঘুমের পেছনের বিজ্ঞানকে সহজভাবে বোঝার চেষ্টা করব। মানে কেন পরীক্ষার পড়া মুখস্থ করা থেকে শুরু করে বড় কোনো সমস্যার সমাধান খুঁজে বের করা, সবকিছুর চাবিকাঠি ঘুমের মধ্যেই লুকিয়ে আছে। আর অবশ্যই এমন কিছু কার্যকরী কৌশল শিখব যা আমাদের ঘুমের মানকে বদলে দিতে পারে। চলুন এই রহস্যময় জগতে প্রবেশ করা যাক। ঘুমের কথা ভাবলে আমাদের মাথায় তো একটাই জিনিস আসে, বিছানায় শুয়ে পড়া আর সকালে ওঠা। কিন্তু ডক্টর শর্মার সোর্স অনুযায়ী ঘুমের ভেতরেও দুটো আলাদা জগৎ আছে। একটাকে বলা হচ্ছে ঠান্ডা পর্ব বা NREM, আর অন্যটা গরম পর্ব বা REM। এই ব্যাপারটা কি? মনে হচ্ছে যেন ঘুমের মধ্যে একটা অ্যাকশন আর একটা শান্ত দৃশ্য চলছে। তুলনাটা কিন্তু চমৎকার। আমাদের ঘুমের প্রায় ৮০% হল এই ঠান্ডা পর্ব বা NREM। ৮০%? হ্যাঁ, মানে নন র্যাপিড আই মুভমেন্ট ঘুম। এটা শান্ত গভীর ঘুমের পর্যায়। এই পর্যায়টা নিজেই একটা ৩ ধাপের যাত্রা। প্রথম ধাপে আমরা সবেমাত্র ঘুমিয়ে পড়ি, শরীর মন হালকা হতে শুরু করে। আচ্ছা, তারপর আসল কাজটা শুরু হয় দ্বিতীয় ধাপে। এই স্তরটা ছাত্রছাত্রী বা যারা নতুন কিছু শিখছেন তাদের জন্য বলতে পারেন একটা সোনার খনি। সারাদিন আমরা যা কিছু শিখি বা দেখি সেই তথ্যগুলো আমাদের মস্তিষ্কের একটা অস্থায়ী মেমরি, যার নাম হিপ্পোক্যাম্পাস, সেখানে জমা হয়। হিপ্পোক্যাম্পাস, আচ্ছা। দ্বিতীয় স্তরের ঘুমে মস্তিষ্ক একজন দক্ষ লাইব্রেরিয়ানের মতো কাজ করে। সে হিপ্পোক্যাম্পাস থেকে জরুরি তথ্যগুলো স্থায়ী মেমরি অর্থাৎ ফ্রন্টাল লোবে পাঠিয়ে দেয়। এটা অনেকটা কম্পিউটারের পেনড্রাইভ থেকে ডেটা হার্ড ড্রাইভে সেভ করার মতো। তার মানে যে তথ্যগুলো দরকারি নয় সেগুলো ডিলিট হয়ে যায়। এ কারণে কি পরীক্ষার আগের রাতে জেগে পড়াটা আসলে একটা আত্মঘাতী সিদ্ধান্ত? কারণ তথ্যগুলো তো স্থায়ী হওয়ার সুযোগই পাচ্ছে না। একেবারে ঠিক ধরেছেন। মস্তিষ্ক অপ্রয়োজনীয় স্মৃতিগুলো ছেঁটে ফেলে, যাতে পরের দিনের জন্য জায়গা তৈরি হয়। এরপর আসে তৃতীয় স্তর, যা হলো গভীরতম ঘুম। এই সময় আমাদের মস্তিষ্কের তরঙ্গ খুব ধীর হয়ে যায়। এখানেই শরীরের আসল মেরামতের কাজটা হয়। হুম। আমাদের গ্রোথ হরমোনের প্রায় ৭৫% এই সময়েই নিঃসৃত হয়, যা শুধু শিশুদের বেড়ে ওঠার জন্য নয়, প্রাপ্তবয়স্কদের কোষ মেরামত এবং পেশি তৈরির জন্য অপরিহার্য। বাহ! তার মানে NREM ঘুম হল আমাদের শরীরের সার্ভিসিং সেন্টার। ডেটা ম্যানেজমেন্ট আর ফিজিক্যাল রিপেয়ার দুটোই হচ্ছে। কিন্তু আমাদের ঘুমের আরেকটা জগৎ আছে যা আরও রহস্যময়, স্বপ্নের জগৎ। সেই গরম পর্ব বা REM ঘুমে আসলে কি ঘটে? REM বা র্যাপিড আই মুভমেন্ট ঘুম সত্যি এক অদ্ভুত জগৎ। এই সময় আমাদের মস্তিষ্ক জেগে থাকার অবস্থার চেয়েও বেশি সক্রিয় হয়ে ওঠে। মস্তিষ্কের আবেগ, ভয় আর দৃশ্য দেখার অংশগুলো যেন একেবারে উৎসবে মেতে ওঠে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের যুক্তিবাদী অংশ, প্রিফ্রন্টাল কর্টেক্স, সেটা পুরোপুরি বন্ধ থাকে। ও, এক কারণেই স্বপ্নে এমন সব অদ্ভুত জিনিস ঘটে যার কোনো যুক্তি খুঁজে পাওয়া যায় না। একদম। কিন্তু আমরা স্বপ্নের মধ্যে দৌড়াতে বা লাফাতে শুরু করি না কেন? কারণ REM পর্বে আমাদের শরীর গলা থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালাইজড থাকে। এটা মস্তিষ্কের একটা সেফটি মেকানিজম, যাতে আমরা স্বপ্নের অ্যাকশন বাস্তবে করতে গিয়ে নিজেদের বা অন্যদের আঘাত না করি। আচ্ছা আচ্ছা। কিন্তু REM ঘুমের সবচেয়ে বড় কাজটা হলো মানসিক নিরাময়। এটা আমাদের মস্তিষ্কের জন্য এক ধরনের থেরাপি সেশন। মস্তিষ্ক দিনের বেলার কষ্টকর বা বেদনাদায়ক স্মৃতির সাথে জড়িত আবেগগুলোকে মুছে ফেলে, কিন্তু স্মৃতিটা রেখে দেয়। ফলে আমরা ঘটনাটা ভুলি না, কিন্তু তার আঘাতটা কমে যায়। এ কারণেই বলে সকালের চেয়ে সন্ধ্যায় সমস্যাকে বড় মনে হয়। তার মানে REM ঘুম আমাদের মানসিক বুদ্ধিমত্তা বা ইমোশনাল IQ বাড়াতে সাহায্য করে। হ্যাঁ। এটা তো একটা অসাধারণ তথ্য। তাহলে শুধু কত ঘন্টা ঘুমালাম সেটা বড় কথা নয়। এই NREM
আর REM এর পুরো চক্রটা শেষ করাটা জরুরি। এই 90 মিনিটের চক্রের ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলেন। আমাদের ঘুম প্রায় 90 মিনিটের চক্রে চলে। একটা চক্রে NREM এর 3টি স্তর এবং তারপর REM ঘুম আসে। ভালোভাবে বিশ্রাম নেওয়ার জন্য আমাদের রাতে এমন 4 থেকে 5টি চক্র সম্পূর্ণ করা দরকার। 4 থেকে 5টা? হ্যাঁ, বিষয়টা এভাবে ভাবা যেতে পারে, আপনি 4টি পুরোপুরি সেঁকা রুটি খাবেন নাকি 5টি আধ সেঁকা রুটি। আধ সেঁকা রুটি খেলে যেমন হজমের সমস্যা হবে, তেমনি ঘুমের চক্র মাঝপথে ভেঙে গেলে শরীর আর মস্তিষ্ক কোনোটারই কাজ ঠিকমতো শেষ হয় না। সারাদিন একটা ক্লান্ত ভাব থেকে যায়। আর এই চক্র ভাঙার সবচেয়ে বড় ভিলেন তো আমাদের অ্যালার্ম ঘড়ি। যখন একটা কর্কশ শব্দে হঠাৎ ঘুম ভাঙে, মনে হয় যেন কেউ ধাক্কা দিয়ে জাগিয়ে দিল। একদম। অ্যালার্মের শব্দে হঠাৎ ঘুম ভাঙলে আমাদের শরীরে একটা ফাইট অর ফ্লাইট রেসপন্স তৈরি হয়। রক্তচাপ আর হৃদস্পন্দন হঠাৎ করে বেড়ে যায়, যা শরীরের জন্য একটা বড়সড় ঝটকা। দিনের পর দিন এটা চলতে থাকলে শরীরের উপর মারাত্মক চাপ পড়ে। তাই ডক্টর শর্মার পরামর্শ হল, ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম না দিয়ে ঘুমাতে যাওয়ার জন্য অ্যালার্ম সেট করা উচিত। ইন্টারেস্টিং, মানে কখন ঘুমাতে হবে সেটা নিজেকে মনে করিয়ে দেওয়া। ঠিক। কিন্তু একটা প্রশ্ন মনে আসছে। অনেক সফল সিইও বা নেতা তো গর্ব করে বলেন যে তারা মাত্র 4-5 ঘন্টা ঘুমান। তাহলে কি তারা ব্যতিক্রম, নাকি এই বিজ্ঞানের কোনো সীমাবদ্ধতা আছে? খুব ভালো প্রশ্ন। জনসংখ্যার খুব ছোট্ট একটা অংশের 1%-ও কম জিনগতভাবে কম ঘুমের প্রয়োজন হয়। তাদের শরীরে DEC2 নামে একটি জিনের মিউটেশন থাকে। ও, কিন্তু বাকি 99% মানুষের জন্য 4-5 ঘন্টা ঘুম মানে হলো পারফরম্যান্সের সাথে আপোস করা। অনেকেই হয়তো কম ঘুমিয়েও কাজ চালিয়ে নেন, কিন্তু তারা তাদের সেরা পারফরম্যান্স থেকে অনেক দূরে থাকেন। এর সাথে আমাদের শরীরের একটা প্রাকৃতিক ঘড়িও তো জড়িত, তাই না? যাকে সার্কাডিয়ান রিদম বলা হয়। হ্যাঁ, সার্কাডিয়ান রিদম হলো আমাদের শরীরের নিজস্ব মাস্টার ক্লক, যা আলো আর অন্ধকারের উপর নির্ভর করে চলে। সকালের আলো চোখে পড়লে শরীর কর্টিসল হরমোন নিঃসরণ করে আমাদের জাগিয়ে তোলে, আর সন্ধ্যা নামলে অন্ধকার বাড়লে মস্তিষ্ক মেলাটোনিন নামক হরমোন তৈরি করে, যা ঘুমের সংকেত দেয়। কিন্তু সমস্যা হলো, আমাদের আধুনিক জীবনযাত্রা এই প্রাকৃতিক ছন্দকে নষ্ট করে দিচ্ছে। বিশেষ করে স্মার্টফোনের নীল আলো বা ব্লু লাইট। ঠিক তাই। স্ক্রিনের নীল আলো দিনের আলোর মতো উজ্জ্বল। তাই রাতে যখন আমরা ফোন ব্যবহার করি, আমাদের মস্তিষ্ক ধোঁকা খায়। সেভাবে এখনও তো দিন, ফলে মেলাটোনিন তৈরি বন্ধ হয়ে যায় আর ঘুম আসতে দেরি হয়। আমরা আসলে আমাদের শরীরকে প্রতিদিন ভুল সংকেত দিয়ে বিভ্রান্ত করছি। এই বিভ্রান্তির ফল যে কতটা মারাত্মক হতে পারে সেটাই এখন ভাবার বিষয়, বিশেষ করে গাড়ি চালানোর ক্ষেত্রে। অনেকেই তো বলেন, একটু ঝিমুনি আসছে, চালিয়ে নিতে পারবো। আর এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। তথ্যগুলো বেশ চমকে দেওয়ার মতো। ঘুমন্ত অবস্থায় গাড়ি চালানো মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর চেয়েও বেশি বিপজ্জনক। বলেন কি? হ্যাঁ, কারণ একজন মদ্যপ চালকের প্রতিক্রিয়া হয়তো ধীর হয়, কিন্তু সে সচেতন থাকে। অন্যদিকে ঘুমন্ত চালকের মাইক্রো স্লিপ হয়, অর্থাৎ কয়েক সেকেন্ডের জন্য সে পুরোপুরি ঘুমিয়ে পড়ে। ওই কয়েক সেকেন্ডে তার কোনো প্রতিক্রিয়াই থাকে না। একটা গাড়ি তখন 100 কিলোমিটার বেগে একটা মিসাইলের মতো ছুটে চলে, যার কোনো চালক নেই। ভাবা যায় না। এর কোনো পরিসংখ্যান আছে? আছে। একটি গবেষণা বলছে, মাত্র 1 রাত 4 ঘন্টা ঘুমোলে গাড়ি দুর্ঘটনার ঝুঁকি 6 গুণ বেড়ে যায়। 6 গুণ? হ্যাঁ, যা আইনত মদ্যপ থাকার সমান বিপজ্জনক। মাত্র 1 রাতের কম ঘুম আমাদের এই অবস্থায় নিয়ে যেতে পারে। মাত্র 1 রাতের কম ঘুমে এই অবস্থা। তাহলে যারা দিনের পর দিন কম ঘুমাচ্ছে, তাদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকিগুলো কি? তালিকাটা বেশ লম্বা এবং ভয়ের। প্রথমত, রোগ প্রতিরোধ ক্ষমতা। কম ঘুম আমাদের শরীরের ভিতরের আর্মিকে প্রায় নিরস্ত্র করে দেয়। আমাদের শরীরে ন্যাচারাল কিলার সেলস নামে এক ধরনের কোষ আছে, যারা ক্যান্সার কোষকে খুঁজে বের করে ধ্বংস করে। 1 রাত ঠিকমতো না ঘুমোলে এই কোষের সংখ্যা 70% পর্যন্ত কমে যেতে পারে। 70%? তার মানে ঘুম আমাদের শরীরের ভেতরের ক্যান্সার সার্ভেইল্যান্স সিস্টেমকে প্রায় বন্ধ করে দিচ্ছে। এটা তো ভয়ের কথা। শুধু তাই নয়, ইঁদুরের ওপর পরীক্ষায় দেখা গেছে ঘুম বঞ্চিত ইঁদুরের শরীরে টিউমারের বৃদ্ধি স্বাভাবিকের চেয়ে 200 গুণ বেশি ছিল। এছাড়াও কম ঘুমোলে সাধারণ সর্দি কাশির মতো সংক্রমণে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও 50% বেড়ে যায়। আচ্ছা। দ্বিতীয় ঝুঁকিটা হল মেটাবলিক সিস্টেমের উপর। কম ঘুম ইনসুলিন প্রতিরোধ তৈরি করে,
যা টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় আর হার্ট অ্যাটাকের সম্ভাবনাও মারাত্মকভাবে বৃদ্ধি করে। আর হরমোনের উপরের কি প্রভাব? প্রভাবটা নারী-পুরুষ উভয়ের জন্যই নেতিবাচক। পুরুষদের ক্ষেত্রে মাত্র 1 সপ্তাহ কম ঘুমালে টেস্টোস্টেরনের মাত্রা এমন পর্যায়ে নেমে আসে যা তাদের চেয়ে 10 বছরের বেশি বয়সী কারো সমান। শুক্রাণুর সংখ্যাও কমে যায় আর মহিলাদের প্রজনন হরমোনের চক্রও ব্যাহত হয়। সবশেষে মস্তিষ্কের উপর প্রভাব। স্মৃতিভ্রংশ বা ডিমেনশিয়া, উদ্বেগ এবং বিষণ্ণতার সাথে কম ঘুমের সরাসরি সম্পর্ক খুঁজে পাওয়া গেছে। তাহলে এটা পরিষ্কার যে ঘুম কোনো বিলাসিতা নয়, এটা আমাদের বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য একটা অপরিহার্য জৈবিক চাহিদা। চলুন এবার আমরা সমাধানের দিকে যাই। ভালো ঘুমের জন্য কিছু কার্যকরী এবং বিজ্ঞানসম্মত উপায় কী, যেগুলো আমরা আজ থেকেই কাজে লাগাতে পারি? অবশ্যই, কয়েকটি সহজ কিন্তু শক্তিশালী নিয়ম মেনে চললেই ঘুমের মান অনেক উন্নত করা সম্ভব। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একটি নির্দিষ্ট রুটিন মেনে চলা। প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠা। এমনকি ছুটির দিনেও? হ্যাঁ, এমনকি ছুটির দিনেও। অনেকেই ছুটির দিনে দেরি করে ওঠেন, যা আমাদের শরীরের জৈবিক ঘড়িকে পুরোপুরি এলোমেলো করে দেয়। একে বলা হয় সোশ্যাল জেট ল্যাগ। এটা ঠিক। শনিবার রাত জেগে রোববার দুপুরে উঠলে সোমবার সকালে ওঠাটা একটা যুদ্ধের মতো মনে হয়। আচ্ছা, শোবার ঘরের পরিবেশ নিয়েও তো কিছু নিয়ম আছে? পরিবেশটা খুব গুরুত্বপূর্ণ। শোবার ঘরকে একটা ঘুমের গুহার মতো করে ভাবতে হবে। 3টে জিনিস মাথায় রাখতে হবে: ঠান্ডা, অন্ধকার এবং শান্ত। আদর্শ তাপমাত্রা হলো প্রায় 18 ডিগ্রি সেলসিয়াস। 18 ডিগ্রি বেশ ঠান্ডা তো। হ্যাঁ, কারণ ঘুমানোর জন্য আমাদের শরীরের ভেতরে তাপমাত্রা কিছুটা কমতে হয়। ঠান্ডা ঘর এই প্রক্রিয়াকে সাহায্য করে। আর ঘর যতটা সম্ভব অন্ধকার রাখতে হবে। সামান্য আলো মেলাটোনিন নিঃসরণে বাধা দিতে পারে। আর গ্যাজেটস, টিভি, ল্যাপটপ, ফোন? ওগুলোকে শোবার ঘরের বাইরে রাখাই সবচেয়ে ভালো। শোবার ঘর শুধু ঘুমের জন্য এবং অন্তরঙ্গতার জন্য হওয়া উচিত, কাজের বা বিনোদনের জন্য নয়। মস্তিষ্ককে এটা শেখাতে হবে যে এই ঘরে এলেই ঘুমাতে হবে। খাবার এবং পানীয়ের ব্যাপারে কোনো বিশেষ পরামর্শ? অনেকেই বলেন রাতে 1 গ্লাস ওয়াইন ঘুম আনতে সাহায্য করে। এটা একটা খুব বড় ভুল ধারণা। অ্যালকোহল হয়তো আপনাকে দ্রুত ঘুমিয়ে পড়তে সাহায্য করে, কিন্তু এটা ঘুমের গঠনকে নষ্ট করে দেয়। বিশেষ করে REM ঘুমকে মারাত্মকভাবে বাধা দেয়, ফলে ঘুম গভীর হয় না। ও আচ্ছা। আর ক্যাফেইন তো ঘুম তাড়ানোর জন্যই পরিচিত। এর প্রভাব আমাদের শরীরে প্রায় 8 ঘন্টা পর্যন্ত থাকতে পারে। তাই দুপুর 2টোর পর চা বা কফি এড়িয়ে চলাই ভালো। আর ঘুমানোর অন্তত 3-4 ঘন্টা আগে রাতের খাবার শেষ করা উচিত। আর ব্যায়াম? ব্যায়াম তো শরীরের জন্য ভালো। নিয়মিত ব্যায়াম ঘুমের জন্য খুবই ভালো, কিন্তু সময়টা গুরুত্বপূর্ণ। ঘুমানোর ঠিক আগে ভারী ব্যায়াম করলে শরীরের তাপমাত্রা আর কর্টিজল মানে স্ট্রেস হরমোন বেড়ে যায়, যা ঘুমে বাধা সৃষ্টি করে। তাই ব্যায়ামটা ঘুমানোর অন্তত 3 ঘন্টা আগে শেষ করা উচিত। দিনের বেলার সব নিয়ম তো বোঝা গেল, কিন্তু ঘুমানোর ঠিক আগের মুহূর্তে যখন হাজারটা চিন্তা মাথায় ঘুরতে থাকে, তখন মনকে শান্ত করার কোনো উপায় আছে? হ্যাঁ, একটা উইন্ড ডাউন রুটিন তৈরি করা খুব জরুরি। ঘুমানোর আগের 1 ঘন্টা স্ক্রিন থেকে দূরে থেকে হালকা কিছু করা যেতে পারে, যেমন বই পড়া, হালকা গান শোনা বা মেডিটেশন। বিশেষ করে হালকা স্ট্রেচিং বা প্রাণায়াম আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে সক্রিয় করে। প্যারাসিম্প্যাথেটিক? হ্যাঁ, এই সিস্টেমটা হলো আমাদের শরীরের রেস্ট অ্যান্ড ডাইজেস্ট বা শান্ত হওয়ার সুইচ। সারাদিনের ফাইট অর ফ্লাইট মোড থেকে বেরিয়ে এসে শরীরকে শিথিল করতে এটা সাহায্য করে। আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে ঘুম কেবল একটা নিষ্ক্রিয় অবস্থা নয়, এটা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের এক সক্রিয় পরিচর্যা। আমাদের পারফরম্যান্স, সৃজনশীলতা আর ভালো থাকার মূল ভিত্তিটাই হলো ঘুম। একদম। আমরা বাইরে থেকে যা কিছু খুঁজি, শান্তি, সৃজনশীলতা, নিরাময়, তার অনেক কিছুই আমাদের শরীরের ভেতরেই আছে। আর সেটাকে আনলক করার চাবিকাঠি হলো গভীর এবং ভালো ঘুম। এটা প্রকৃতির দেওয়া সেরা ওষুধ। এই আলোচনায় একটা বিষয় আমার মাথায় ঘুরছে। আমরা জানলাম স্বপ্নের সময় আমাদের যুক্তিবাদী মস্তিষ্ক বা প্রিফ্রন্টাল কর্টেক্স বন্ধ থাকে, যা সৃজনশীলতা এবং আবেগ প্রক্রিয়াকরণের জন্য একটা মুক্ত ক্ষেত্র তৈরি করে। এটা ভাবতে বাধ্য করে, আমরা যদি জাগ্রত অবস্থায় সচেতনভাবে এমনকি কয়েক মুহূর্তের জন্য মস্তিষ্কের সেই যুক্তিবাদী ফিল্টারটাকে সরাতে পারতাম, তাহলে কি আমরা এমন অনেক সমস্যা সমাধান করতে পারতাম বা এমন শিল্প তৈরি করতে পারতাম যা এখন আমাদের কল্পনারও বাইরে?
হয়তো বড় বড় আবিষ্কারের মুহূর্তগুলো এভাবেই আসে, যখন আমাদের যুক্তি একটু ঘুমিয়ে পড়ে।